গণিতের মজলিসে সবাইকে স্বাগত। ক্লাস 11-এর শুরুতেই সায়েন্স টিমের ছাত্রছাত্রীদের ফিজিক্স স্যার প্রায়ই বলে থাকেন ম্যাথ স্যারের কাছ থেকে একটু ক্যালকুলাস, ইন্টিগ্রেশন এগুলো শিখে এসো। এই ইন্টিগ্রেশন আছে ক্লাস 12-এ, তাই একটু সমস্যা তো হয়ই। এই ইন্টিগ্রেশনটা তো আমরা ধাপে ধাপে শিখব। আজকে আমি তোমাদের এই সমস্যা দূর করার কিছুটা চেষ্টা করব। গণনার প্রয়োজনেই তৈরি হয়েছিল গণিত। এই ছোট্টবেলায় মায়ের কাছ থেকে আমরা শিখে নিয়েছিলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটি বেসিক অপারেশন। তারপরে আমরা আরেকটু বড় হয়ে আমরা আরেকটু অ্যাডভান্স একটু কাউন্টিং করবার প্রক্রিয়া শিখেছিলাম, সেটা হচ্ছে পাওয়ারের কনসেপ্ট। এই পাওয়ারের যে কনসেপ্ট তার দুটো উল্টো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে মূল নির্ণয়, যেমন মনে করো 4-এর বর্গমূল নির্ণয় করা, তাই না? সেটা হচ্ছে মূল নির্ণয় করা। তাহলে a টু দি পাওয়ার b ইকুয়াল টু যদি c হয়, তাহলে এই এর মান বের করাটাকে বলা হয় মূল বের করা। আর আরেকটা এই b এর মান বের করাটাকে বলা হয় লগারিদম নেওয়া। তাহলে আমরা এই মোট 4টে, 5টা, 6টা, 7টা এই 7টা বেসিক অপারেশন অ্যালজেব্রায় কিন্তু আমরা ছোটবেলায় শিখে নিয়েছি, এবং তাই জন্যই বীজগণিতকে অনেক সময় এই 7টি প্রক্রিয়ার গণিতের শাস্ত্র বলা হয়। এরপর আরেকটু অ্যাডভান্স গণনার প্রয়োজনে আমাদের ম্যাথমেটিক্সে একটা নতুন ব্রাঞ্চ তৈরি হলো, সেটার নাম হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসটা কি? দেখো, আমরা যারা ক্লাস 11-12-এ এই ক্যালকুলাস নিয়ে পড়াশোনা করি তারা মোটামুটিভাবে সবাই অঙ্ক কিন্তু করতে পারি, কিন্তু ক্যালকুলাসের জন্ম কেন হলো, কি প্রয়োজনে গণিতের এই বিশেষ শাখাটি তৈরি হয়েছিল, সেটা কিন্তু অনেকেই আর খেয়াল করি না। ক্যালকুলাস এই যে ব্রাঞ্চটি, ম্যাথমেটিক্সের বিশেষ যে শাখাটি, এটি কিন্তু আর কিছু নয়, এটা হচ্ছে পরিবর্তন বিদ্যা। আমাদের চারপাশে প্রত্যেক মুহূর্তেই কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনকে মাপার উপায়ই হচ্ছে ক্যালকুলাস। যেমন গ্রহ নক্ষত্রের অবস্থান প্রত্যেক মুহূর্তেই বদলে যাচ্ছে, কিংবা ভূমিকম্প, কিংবা ঝড়ের পূর্বাভাস, সমস্ত জায়গাতেই কিন্তু ক্যালকুলাসের উপযোগিতা আছে। ক্যালকুলাস মানে কি? ক্যালকুলাস মানে হচ্ছে স্মল পিবলস, মানে ছোট ছোট বিভিন্ন নুড়ি। এই ছোট ছোট নুড়ি দিয়ে প্রাচীনকালে গণনার কাজই করা হতো, তাই সেখান থেকেই তৈরি হয়েছে কিন্তু এই শব্দটা ক্যালকুলাস। ক্যালকুলাস যেন একটা মজার টুল বক্স, তার মধ্যে প্রচুর টুল আছে। কোনো টুলের নাম হচ্ছে লিমিট, কোনো টুলের নাম হচ্ছে ডেরিভেটিভ, কোনো টুলের নাম হচ্ছে ইন্টিগ্রেশন। এই ডেরিভেটিভের বিষয়ে আমার আগের একটা ভিডিও, পেটুকের পেট ব্যথা ক্যালকুলাসের জন্মকথায়, আমি অনেকটা তোমাদের কাছে সহজ করে এই ডেরিভেটিভটাকে বোঝানোর চেষ্টা করেছি। আজ আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। ইন্টিগ্রেশনের ধারণা তৈরি করতে গেলে আমাদের কিছু কিছু বেসিক ধারণার দরকার। তার প্রথমটা হলো ফাংশন। ফাংশন সম্পর্কে আমরা আগে একটু উপলব্ধি করে নেব। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে গণিতের একটা বিশেষ যন্ত্র, একটা টুল, যার মধ্যে একটা ইনপুট দেওয়া যেতে পারে আর সেই যন্ত্র থেকে একটা আউটপুট তৈরি হবে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এইবার যদি একটা যন্ত্রে যদি x ঢোকে, x ইনপুট হয়, তাহলে আউটপুট হবে এক্স স্কোয়ার। তার মানে যদি ইনপুট 2 হয়, তাহলে আউটপুট হবে 2 স্কোয়ার, দ্যাট ইজ 4। যদি ইনপুট হয় 3, তাহলে আউটপুট হবে 3 স্কোয়ার, দ্যাট ইজ 9। এই হচ্ছে ফাংশন। আমরা আরো সহজ করে যদি ফাংশনটাকে উপলব্ধি করতে চাই, তাহলে আমরা এই একটা জুসের মেশিন আমরা কল্পনা করতে পারি। এই জুসের মেশিনের মধ্যে তোমরা জানো, যদি একটা
কোনো ফ্রুট একটা ইনপুট দেওয়া হয় তাহলে তার একটা জুস সেটা আউটপুট হবে। কেউ যদি কমলালেবু দেয় তাহলে কমলালেবুর রসটা আউটপুট হয়ে বেরোবে। কেউ যদি মুসুম্বি দেয় তাহলে মুসুম্বির রসটা আউটপুট হয়ে বেরোবে। তার মানে আমরা দেখছি প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট তৈরি হয়। আচ্ছা, এরকম যদি কেউ ভাবে যে আমি মিক্সড জুস খাবো, তাহলে এই মেশিনের মধ্যে মুসুম্বি, কমলালেবু, তারপর বেদানা, এরকম অনেক রকম আনারস, এরকম বিভিন্ন রকম ফল যদি দিয়ে সে যদি জুস তৈরি করে তাহলে একটা আউটপুট হবে মিক্সড জুস। অর্থাৎ আমি বলতে চাইছি যে ফাংশন এমন একটা যন্ত্র যার অনেকগুলো ইনপুট হতে পারে, অনেকগুলো ইনপুটের একটা আউটপুট হতে পারে, কিন্তু একটা ইনপুটের অনেকগুলো আউটপুট কিন্তু হতে পারে না। তুমি একটা ফল দিয়ে অনেকগুলো ফলের রস নিশ্চয়ই তৈরি করতে পারবে না। ফাংশন সম্পর্কে আর একটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো তোমার ক্লাসের যেসব ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে তাদের জন্ম তারিখ আমরা যদি একটা ফাংশনের আউটপুট হিসেবে চিন্তা করি, মানে এমন একটা ব্যবস্থা, এমন একটা যন্ত্র আমরা তৈরি করলাম যে যন্ত্রের মধ্যে তোমার সেই বন্ধু ছাত্রটির নাম ঢুকিয়ে দিলেই তৈরি হবে তার জন্ম তারিখ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ছাত্রের কিন্তু একটা জন্ম তারিখ থাকবেই। আচ্ছা, এইরকম ঘটনা তো হতেই পারে যে এই চারজন তোমার বন্ধু রয়েছে, তারা একই দিনে তাদের জন্মদিন পালন করছে। তার মানে চারজনের একটাই আউটপুট, একটাই ডেট অফ বার্থ। তাহলে এইরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু তুমি চিন্তা করো, একটা ছাত্রের নাম তুমি ওই ব্যবস্থা বা যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিলে তার দুটো জন্ম তারিখ তৈরি হলো, 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি। এই ছাত্র বন্ধুটির জন্ম তারিখ কি হতে পারে? অর্থাৎ আমি বলতে চাইছি একটা ইনপুটের একাধিক আউটপুট কিন্তু ফাংশনের ক্ষেত্রে তৈরি হবে না। তাহলে আমরা মোটামুটিভাবে ফাংশনের ধারণাটা কিন্তু তৈরি করেছি যে প্রত্যেকটা ইনপুটের একটা করে আউটপুট থাকবে, আর একাধিক ইনপুটের একটা আউটপুট হতে পারে, কিন্তু একটা ইনপুটের একাধিক আউটপুট কিন্তু তৈরি হবে না। এবার চলো আমরা একটু লিমিটটাকে উপলব্ধি করে নিই। এই ক্যালকুলাসের যে মজার টুল বক্সটা ছিল তার মধ্যে আর একটা মজার টুল হচ্ছে লিমিট। তাই লিমিটটা তৈরি হলো কেন? এর নেপথ্যে রহস্যটা কি? দেখো, সমস্ত ফাংশনের ক্ষেত্রেই যেটা আমি আগে বললাম যে একটা ইনপুটের একের বেশি কিন্তু আউটপুট তৈরি হবে না, কিন্তু ম্যাথমেটিক্সে এরকম অনেক ফাংশন আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনে একটা ইনপুটের অনেকগুলো আউটপুট তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে তো ম্যাথমেটিক্সের যে ফাংশনের ধারণাটা, সেই ধারণাটায় সেখানে গোল বেঁধে যাচ্ছে, ঝামেলা বেঁধে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? আগে সেই ধরনের ফাংশনগুলোকে আমরা খুঁজে বার করি। দেখো, এখানে একটা ফাংশন দেওয়া আছে f of x equal to x square minus 9 divided x minus 3। তাহলে এখানে যদি ইনপুট যদি 3 হয় তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে 3 স্কোয়ার minus 9 by 3 minus 3, that is 9 minus 9, that is 0, আর 3 minus 3, that is 0। তাহলে 0/0 এর মানটা কত? দেখো, এই মানটা কত সেইটা বোঝবার আগে আমরা একটু ভাগের ধারণাটা করে নিই। ধরো আমরা বলছি 24/6। তোমরা সবাই বলবে এর উত্তর হচ্ছে 4। 24কে 6 দিয়ে ভাগ করলে উত্তর হবে 4। তাহলে এটা আমরা অন্যভাবে ভাবতে পারি যে 6কে কত দিয়ে গুণ করলে পাওয়া যাবে 24, তার উত্তরও কিন্তু 4। তাহলে ভাগটাকে কিন্তু আমরা এইভাবেও ভাবতে পারি
যে 24কে 6 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 4, আর 6কে কত দিয়ে গুণ করলে পাওয়া যায় 24? তার উত্তরও 4। তাহলে আমাদের এখানে 0/0 অর্থাৎ লবে একটা শূন্য আছে, হরে একটা শূন্য আছে। তাহলে এই হরের শূন্যটাকে কত দিয়ে গুণ করলে উপরের শূন্যটা পাওয়া যায়? কেউ বলবে যে এর উত্তর হবে 1। কেন? নিচের শূন্যকে 1 দিয়ে গুণ করলে উপরে তো পাওয়া যাবে 0। কেউ বলবে উত্তর হতে পারে 2। কেন? নিচের শূন্যকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় উপরের শূন্যটা। তাহলে দেখা যাচ্ছে তোমার চেনা জানা যত বাস্তব সংখ্যা আছে সবাই কিন্তু 0/0 মান হতে পারে। তাহলে এখন ব্যাপারটা কি তৈরি হলো, যে ইনপুট যদি 3 হয় তাহলে আউটপুট 1-এর বেশি তৈরি হতে পারে, প্রচুর অসংখ্য আউটপুট হতে পারে। এইটা ফাংশনের যে ধারণায় একটা ইনপুটের 1-এর বেশি আউটপুট থাকা তো সম্ভব নয়। তাহলে এখানে বড় বড় ম্যাথমেটিশিয়ানরা তারা সভা ডাকলেন, তারা মিটিং করলেন, তারা ভাবলেন যে এবার এই সমস্যার মোকাবিলা কি করে তৈরি করা যাবে। তারা একটা জিনিস খেয়াল করলেন, তারা দেখলেন যে এক্স এর মান যদি 3 হয়, ইনপুট যদি 3 হয়, তাহলে আউটপুটে সমস্যা হচ্ছে। কেন? আউটপুট অনেকগুলো হচ্ছে। আউটপুট 0/0 মানে যা খুশি তাই হতে পারে। কেউ 1 বলতে পারে, কেউ -5 বলতে পারে, কেউ 2 বলতে পারে, কেউ 1 লাখ বলতে পারে, যা খুশি তাই বলতে পারে। কিন্তু এবার দেখো, যদি ইনপুট 3 না হয়ে 3-এর কোনো কাছাকাছি সংখ্যা হয়, এখানে দেখো আমরা এক্স এর মান যদি 2.99 হয়, অর্থাৎ 3-এর খুব কাছে কিন্তু 3-এর থেকে একটু ছোট, তাহলে এফ অফ এক্স এর মানটা কিন্তু আর 0/0 হচ্ছে না। কেন? x² - 9 এইটাকে আমরা এইভাবে লিখতেই পারি x + 3 × x - 3 বাই x - 3। এইবার তুমি x - 3 x - 3 ক্যান্সেল আউট করতেই পারো। কেন? x তো নট ইকুয়াল টু 3, তাহলে x - 3 নট ইকুয়াল টু 0। আমরা জানি যে উপরে 0 নিচে 0 থাকলে 0 0 কাটাকুটি করা যায় না, তাই তো? তাহলে x - 3 এখানে 0 নয়, x - 3 নিচের x - 3 0 নয়, তাই কাটাকুটি করা গেল। তাহলে এখন x এর মানটা যদি 2.99 হয়, তাহলে fx এর মানটা হবে 2.99 + 3 মানে 5.99। আবার যদি x এর মানটা আরেকটু 3-এর কাছে গিয়ে পৌঁছায়, মানে 2.999, তাহলে fx এর মানটা 5.999 তৈরি হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি x এর মানটা 3-এর যত কাছে যাচ্ছে, 3-এ কোনো যাচ্ছে না, একদম 3 হচ্ছে না, কিন্তু 3-এর কাছে যাচ্ছে এবং 3-এর থেকে একটু ছোট, তখন fx এর মানটাও কিন্তু একটা নির্দিষ্ট একটা সসীম মানের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে 6। fx এর মানটাও কিন্তু দেখো প্রথমে 5.99 ছিল, তারপরে 5.999, এরপরে যদি তুমি আরেকটু x এর মানটা 3-এর কাছে নিয়ে যাও, তাহলে fx এর মানটা কিন্তু আরেকটু 6-এর কাছে গিয়ে পৌঁছাবে। ঠিক এইবার x এর মান 3-এর ডান দিক থেকে যদি 3-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তখন x এর একটা মান আমরা ধরলাম 3.01, মানে 3-এর থেকে একটু বড় কিন্তু 3-এর খুব কাছে। তখনও কিন্তু fx এর ভ্যালুটা কি হবে? এইভাবেই কাটাকুটি করে পড়ে থাকবে x + 3। তাহলে x এর মানটা যদি আমি 3.01 বসিয়ে দিই, তাহলে 3.01 + 3 মানে 6.01, তাই না? এইবার যদি x এর মানটা আরেকটু কাছে তুমি নিয়ে নাও, 3.001, তাহলে fx এর মানটা কত হবে? 6.001। তাহলে আমরা একটা সুন্দর জিনিস এখন উপলব্ধি করছি যে x এর মানটা 3 নয়, কিন্তু 3-এর কাছাকাছি যদি কোনো সংখ্যা হয়, তাহলে fx এর মানটাও একটা কোনো সসীম সংখ্যার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ব্যাস, তৈরি হলো একটা নতুন যন্ত্র, তার নাম হলো লিমিট। এই যে আমরা এই যে ফাংশনটার কথা আলোচনা করলাম, যে ফাংশনের ইনপুটটা একটা নির্দিষ্ট মানের
যদি কাছাকাছি যায়, সেটা বাদিক থেকেও যাচ্ছে, ডান দিক থেকেও যাচ্ছে, দুটো ক্ষেত্রেই ওই আউটপুটটা একটা নির্দিষ্ট সসীম মানের দিকে যাচ্ছে, তাহলেই বলবো এই ফাংশনের লিমিট এক্সিস্ট করছে এবং এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে 6। অর্থাৎ আমরা তখন এইভাবে লিখি লিমিট x টেন্ডস টু 3 f অফ x ইকুয়াল টু 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের লিমিটের ধারণা তৈরি করতে হয়। বাংলায় একটা প্রবাদ আছে যে সব কিছুর একটা সীমা আছে, সব কিছুর একটা লিমিট আছে। ম্যাথমেটিক্সে কিন্তু একদমই সত্যি নয়, কেন সত্যি সব কিছুর লিমিট নেই। কোন ফাংশনগুলোর লিমিট নেই সেটা আমরা পরবর্তীকালে পেয়ারা লিমিট পর্বে আমরা আলোচনা করব। এবার আমরা ডেরিভেটিভের ধারণা তৈরি করব। ক্যালকুলাসের সেই মজার টুলবক্সে আর একটা যন্ত্র, সেটা হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভও কিন্তু লিমিটের ধারণা থেকেই কিন্তু ডেরিভেটিভ তৈরি হলো। এরকম ধরো একটা খুব সহজ একটা ফাংশন আমরা ধরে নিয়েছি, সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, যদি x তো ইনপুট আর y তো আউটপুট। আচ্ছা, ইনপুটের যদি সামান্য পরিবর্তন হয়, খুব ছোট্ট পরিবর্তন হয়, তাহলে তার প্রভাব কি আউটপুটের উপর পড়বে না? নিশ্চয়ই পড়বে। এখানে দেখো x এর মান আমরা ধরে নিয়েছি 3। এবার x এর মানটা সামান্য বাড়ানো হয়েছে, কত হয়েছে? 0.01। তাহলে x এর নতুন মান কত হলো? 3.01। এইবার y এর মানটা কত? যখন 3 ছিল x এর মান, তখন y এর মান ছিল 3 স্কোয়ার, দ্যাট ইজ 9। 3 ইনপুট হলে আউটপুট হবে 9। আচ্ছা, এবার ইনপুটটা একটু চেঞ্জ হয়েছে না, ইনপুটের মানটা 0.01 বাড়ানো হয়েছে, তাহলে ইনপুটের নতুন মান হচ্ছে 3.01। তাহলে আউটপুটের নতুন মানটা কত হবে? 3.01 স্কোয়ার, তার ভ্যালুটা 9.0601। তাহলে y এর বৃদ্ধি, অর্থাৎ এই যে আউটপুটের যে পরিবর্তন, আগে ছিল 9, এখন হলো 9.0601, তাহলে আউটপুটের পরিবর্তনটা কত হলো? 9.0601 মাইনাস 9, দ্যাট ইজ 0.0601। এইবার এই যে রেশিওটা, এটা একটা অনুপাত, y এর বৃদ্ধি ইজ টু x এর বৃদ্ধি, মানে y এর বৃদ্ধি বাই x এর বৃদ্ধি। এইটা ক্যালকুলেশন করে দেখো, আমরা পাচ্ছি 6.01। এই যে y এর বৃদ্ধি ডিভাইডেড বাই x এর বৃদ্ধি, যখন x এর বৃদ্ধিটা ভীষণ ছোট, মানে একদম জিরোর কাছাকাছি, তবেই তো ছোটকে উপলব্ধি করতে পারবো। তাহলে x এর বৃদ্ধিটা এখানে দেখছি 0.01, মানে শূন্যের খুব কাছে। তাহলে সেক্ষেত্রে এই y এর বৃদ্ধি আর x এর বৃদ্ধির অনুপাতটা, রেশিওটা, সেটাকেই কিন্তু আমরা বলবো ডেরিভেটিভ। অর্থাৎ এটাকে কিন্তু আমরা এভাবে লিখি dy বাই dx। এই dy হচ্ছে উপরে যে dy, সেটা হচ্ছে y এর বৃদ্ধি, মানে আউটপুটের বৃদ্ধিটা, আউটপুটের পরিবর্তনটা, আর dxটা হচ্ছে x এর পরিবর্তন, মানে সেটা একদম খুবই সূক্ষ্ম একটা ছোট্ট পরিবর্তন। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি যে dy বাই dx এর মানটা হয়ে গেল 6.01। যত এই x এর বৃদ্ধিটা আরো সূক্ষ্ম হবে, তত y এর বৃদ্ধিটা আরো ছোট হতে থাকবে, এবং এই dy বাই dx এর মানটা একদম প্রায় 6 এর কাছাকাছি পৌঁছবে। এবং তাই জন্যই dy dx এর ফর্মুলা এভাবে লেখা হয়, একে যদি dy dx করা হয় 2x, তাহলে x এর মান 3 হলে dy dx এর মান হয় 6। অর্থাৎ এইটা আমরা ফিল করলাম যে dy এবং dx এই দুটোই কিন্তু পরস্পর সম্পর্কিত, ইন্টার রিলেটেড। dx এর মানটা যত ছোট হবে, dy এর মানটাও কিন্তু সেইভাবেই ছোট হবে। এই ছোট হতে হতে তাদের দেখা যাবে তাদের অনুপাতটাও প্রায় 6 এর কাছে পৌঁছচ্ছে। তাহলে মোটামুটি ভাবে আমরা ডেরিভেটিভটাকেও উপলব্ধি করে নিলাম।
এবার ইন্টিগ্রেশন বা সমাকলন। ইন্টিগ্রেশন বা সমাকলন হচ্ছে এই যে ডেরিভেটিভ আমরা আগে উপলব্ধি করলাম, এই ডেরিভেটিভের একটা বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ এই যে একটা ফাংশন y = x স্কোয়ার, যাকে ডিফারেন্সিয়েট করে পেয়েছিলাম আমরা 2x, অর্থাৎ ডেরিভেটিভ যদি আমার কাছে জানা থাকে আর ফাংশনটা যদি হারিয়ে যায়, যে কোন ফাংশনকে আমি ডেরিভেটিভ করে এইটা পেয়েছি, তাহলে সেই ফাংশনটাকে খুঁজে পাওয়ার কৌশলটাই হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ এক্স স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, ডেরিভেটিভ করো, তাহলে পাবে 2x, আর 2x কে ইন্টিগ্রেশন করলে পাবে হচ্ছে x স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ হচ্ছে ইন্টিগ্রেশনের একটা ইনভার্স প্রক্রিয়া। ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের একটা ইনভার্স প্রক্রিয়া। কিন্তু আমরা তো এভাবে জানতে চাইছি না, এভাবে বুঝতে চাইছি না। এটা তো একদম বইয়ের কথা হয়ে গেল। আমরা তো ইন্টিগ্রেশনকে বুঝতে চাইছি, ইন্টিগ্রেশনের জন্ম কেন হলো, ইন্টিগ্রেশনের প্রয়োজনটা কি। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন হচ্ছে, ধরো গাছের একটা পাতা, সেই পাতার ক্ষেত্রফলটা কি করে তৈরি হবে, এই মাপার কৌশলটাই কিন্তু ইন্টিগ্রেশন। পিছনে তুমি দেখো এখানে কতগুলো ক্লোজড, কতগুলো জোন রয়েছে, বদ্ধ কতগুলো জায়গা রয়েছে। তাই এই জায়গাগুলোর ক্ষেত্রফল আমরা কি করে তৈরি করব। ছোটবেলায় আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শিখেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শিখেছি, আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে শিখেছি। কিন্তু এইরকম কার্ভ লাইন দিয়ে যদি কোনো স্পেস ক্লোজ থাকে, তার ক্ষেত্রফলটা কি করে মাপবো, সেইটা তো আমরা শিখিনি। তাহলে সেইটা মাপার কাজই করবে হচ্ছে এই ক্যালকুলাসের এই মজার টুল ইন্টিগ্রেশন। ও তাহলে আমরা বুঝতে পারছি ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের একটা রিভার্স প্রক্রিয়া। ইন্টিগ্রেশন হলো ক্ষেত্রফল মাপার যন্ত্র। এতেও আমাদের মন ভরছে না। ইন্টিগ্রেশনটা কি কাজে লাগে? ডেরিভেটিভ আমরা দেখেছি, ডেরিভেটিভ হচ্ছে ঢাল মাপার যন্ত্র। তাহলে ইন্টিগ্রেশন যদি ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া হয়, তাহলে ঢালের উল্টো ক্ষেত্রফল। কেন? ইন্টিগ্রেশন তো ক্ষেত্রফল মাপার যন্ত্র, আর ডেরিভেটিভ হলো ঢাল মাপার যন্ত্র। তাহলে ঢালের উল্টো ক্ষেত্রফল, এতেও তো আমরা ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেশন যন্ত্রটার ভিতরে ঢুকতে চাইছি, দেখতে চাইছি এই যন্ত্রটা ভিতর থেকে কিভাবে কাজ করে, সেইটা আমরা উপলব্ধি করতে চাই। ইন্টিগ্রেশন বাস্তবে কি কোনো কাজে লাগে? মুদিখানার দোকানে পরের পর্বে তোমরা অবশ্যই দেখবে মুদিখানার হিসাব খাতা ইন্টিগ্রেশনের জন্ম।